সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা কিন্তু সমাসের অলরেডি 4টা পর্বে ক্লাস শেষ করে ফেলেছি। আর ওমেগার সোজা বাংলার আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিন্তু আরেকটা খুবই 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 গুরুত্বপূর্ণ সমাস। সেটা হচ্ছে তৎপুরুষ সমাস নিয়ে। তৎপুরুষ সমাসকে একদম পানি পানি করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে। শেষ পর্যন্ত ক্লাসের সাথে থাকবা। তাহলে চলো দেরি না করে আমরা কিন্তু ক্লাসে চলে যাচ্ছি। তো ঘটনা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আসলে কিভাবে হয় মাথায় রাখতে হবে। তৎপুরুষ সমাস হয় হচ্ছে ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ পেয়ে বা বাদ পড়ে। লোপ পেয়ে মানে কি? বাদ পড়ে তৎপুরুষ সমাস হয়। তো তার জন্য আমাকে বিভক্তিটা জানতে হবে। আমরা জানি যে তোমরা সবাই বিভক্তি আসলে জানো, তারপরে একটু রিভাইজ করিনি। দেখো, বিভক্তি আছে আসলে। বিভক্তি দুই রকম, একটা হচ্ছে তোমার ক্রিয়া বিভক্তি, আর একটা হচ্ছে নাম বিভক্তি বা কারক বিভক্তি। এই কারক বিভক্তি হচ্ছে 7 প্রকার। এই যে 7 প্রকার হচ্ছে কারক বিভক্তি, ঠিক আছে? এটার সাথেই আসলে এই যে এই 7 প্রকার যে বিভক্তি আছে এটার সাথে তৎপুরুষ সমাসের সম্পর্ক। তো কথা হলো তোমার প্রথমা বিভক্তি হচ্ছে কি? কোনো বিভক্তি না থাকা, মানে অ বা শূন্য, এটা হচ্ছে প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? কে আর রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তি। চতুর্থ বিভক্তিও কে রে, তবে সেটা সম্পাদন কারকের ক্ষেত্রে শুধু চতুর্থ বিভক্তি ব্যবহার করা হয়। মনে রেখো, সম্পাদন কারক মানে হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করলে, ভিক্ষুককে ভিক্ষা দাও, তো ভিক্ষুককে তো ভিক্ষা দিয়ে আমরা আবার সেটা ফেরত নেই না, তাই না? আমি তো বলি না এখন ভিক্ষা দিচ্ছি, 2 দিন পরে তুমি আবার আমাকে ফেরত দিও, এটা তো বলি না। এই সত্য ত্যাগ করে কোনো কিছু দান করলে সেটা সম্পাদন কারক। আর সম্পাদন কারকে যখন কে বা রে যায় তখন সেটা চতুর্থ বিভক্তি। এই সম্পাদন কারক ব্যতীত অন্য যে কোনো কারকে কে বা রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। হতে থেকেছে এরা হচ্ছে পঞ্চমী বিভক্তি। র আর এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর এ অন্তস্তীয় বা তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তো স্যার, আমি বিভক্তি কেন পড়াচ্ছি, সমাস পড়াইতে যায়? কথা হচ্ছে তৎপুরুষ সমাস কিভাবে হয় এটা একটু দেখো। ধরো আমি তোমাকে যদি একটা লিখি, আম কে পাড়া। আম কে পাড়া, এটা হচ্ছে ব্যাস বাক্য। এটা সমস্ত পদ হচ্ছে আম পাড়া। আম পাড়া। এখন দেখো তো, এই আমকে পাড়া আর আম পাড়ার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য কেতে। কেটা বাদ পড়ে আম পড়া পাড়া হয়েছে। আমকে পাড়া হয়ে গেছে আম পড়া। বইকে পড়া হয়ে যাবে বই পড়া। তাহলে কে বাদ পড়তেছে? কে বাদ পড়তেছে। তাহলে কে, এটা কোন বিভক্তি? এটা দ্বিতীয় বিভক্তি। তো দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে এই সমাস হচ্ছে, তাই এইটার নামকরণ করা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি যদি বলি তোমার হচ্ছে লাঠি দিয়ে পেটা, লাঠি পেটা, তাহলে এখানে কি বাদ পড়লো? দিয়ে বাদ পড়লো। দিয়ে কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। তাই ওটার নাম হয় হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। এভাবে যে বিভক্তি লোপ পেয়ে সমাস হবে, সমস্ত পদটা যে বিভক্তিকে বাদ দিয়ে গঠিত হবে, সেটা হবে হচ্ছে সেই সমাসের নাম। দ্বিতীয় বিভক্তি বাদ পড়লে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি বাদ পড়লে তৃতীয় তৎপুরুষ, চতুর্থ বিভক্তি বাদ পড়ে যদি সমস্ত পদ হয় চতুর্থী তৎপুরুষ সমাস। এইভাবে তৎপুরুষ সমাসগুলো গঠিত হয়। এই জায়গায় একটু খেয়াল করলে দেখবা যে প্রথমা বিভক্তি যেখানে আছে, প্রথমা বিভক্তি মানে কোনো বিভক্তি নেই। কোনো বিভক্তি না থাকলে সেটাকে প্রথম বিভক্তি বলে। তো যেখানে বিভক্তি নেই সেখানে বাদ পড়বে কি করে? তার মানে প্রথমা বিভক্তি বাদ পড়ার কোনো চান্স নাই। তা তৎপুরুষ সমাসের টাইপের ক্ষেত্রে প্রথমেই এই প্রথমা দিয়ে কোনো তৎপুরুষ সমাস নেই। তৎপুরুষ সমাস শুরু হচ্ছে দ্বিতীয়া থেকে, কারণ দ্বিতীয়া থেকে আসলে বিভক্তি আছে, এগুলো বাদ পড়তে পারে। তাই এদের নাম অনুসারে যে বিভক্তি বাদ পড়বে সেই অনুযায়ী তৎপুরুষ সমাসের নাম হবে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এইভাবে তৎপুরুষ সমাসগুলোর নামকরণ করা হয়। এই যে আমরা যদি এইখানে একটু দেখি যে তৎপুরুষ সমাস এটা কি, এইখানে আমরা দেখতেছি তৎপুরুষ সমাস 9 প্রকার। কোন 9 প্রকার? একটু আগে কিন্তু আমরা 6 প্রকার পড়ে ফেলছি। দ্বিতীয় বিভক্তি বাদ পড়লে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি বাদ পড়লে তৃতীয় তৎপুরুষ, চতুর্থী বিভক্তি বাদ পড়লে চতুর্থী তৎপুরুষ, এভাবে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তৎপুরুষ সমাস পর্যন্ত আছে। এইটা গেল 6টা তৎপুরুষ সমাস। তাহলে খুব সহজে কিন্তু 6টার নাম আমাদের মনে থাকবে, দ্বিতীয় থেকে সপ্তমী, এই 6টা। আর এর বাইরের 3টার নাম হচ্ছে নয়, উপপদ আর অলোক তৎপুরুষ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়, উপপদ আর হচ্ছে অলোক। এই হচ্ছে টোটাল 9 প্রকারের তৎপুরুষ সমাস। আর তৎপুরুষ সমাসও কিন্তু একটা পরপদ প্রধান সমাস। ওই যে কথা বলেছিলাম, দ্বিতক গায় পরপদের গান। এই দ্বিতক মানে হচ্ছে দ্বিগু তৎপুরুষ কর্মধারায়। এই 3টা সমাসই হচ্ছে পরপদ প্রধান সমাস। এখন আসো, আসলে আমরা তো এই বিভক্তি বাদ পড়া, ব্যাস বাক্য থেকে বিভক্তি বাদ পড়ে তৎপুরুষ সমাস হচ্ছে। আমি তো প্রথমে ক্লাসেই বলছি, পরীক্ষার হলে যেহেতু ব্যাস বাক্য দেওয়া থাকে না, সমস্ত পদ দেওয়া থাকে, তাই আমরা সমাস নির্ণয় করতে শিখবো সমস্ত পদ দেখে। তো আমরা সমস্ত পদ দেখে কি করে আসলে তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবো একটু দেখি।
দেখো, আমার দ্বিতীয় তৎপুরুষ সমাস আমি আসলে কি করে নির্ণয় করব? দ্বিতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করব আমি কি করে? খুব সহজ কথা, দ্বিতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করার জন্য আমি পরপদকে প্রশ্ন করব কি অবলিক কাকে, মানে কি অবলিক কাকে প্লাস পরপদ ইকুয়াল টু পূর্বপদ। এটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাসের একটা সূত্র। কিভাবে হয় দেখো, আমি বললাম আম কোড়ানো, এখানে কি পরপদ কোনটা? কোড়ানো, আর পূর্বপদ কি? আম। আমি কি বলছি, ফর্মুলাটা কি বলছি? কি অবলিক কাকে প্লাস পরপদ ইকুয়াল টু পূর্বপদ। তো পরপদটা কি? কোড়ানো, এখানে আমি লিখলাম কোড়ানো। দেখো কি কোড়ানো বা কাকে কোড়ানো, উত্তর কি পাবো? আম কোড়ানো। তাহলে দেখো, আমি এই যে এই পরপদকে কি জিজ্ঞেস করলে, প্রশ্নটা যদি করি কি, তাহলে উত্তর পাচ্ছি পূর্বপদ। কি কোড়ানো? আম কোড়ানো। পূর্বপদ কি? আম ছিল, তাই না? উত্তরটা আম পাচ্ছি। তাহলে পরপদকে যখন আমি কি বা কাকে প্রশ্ন করলে উত্তর পাবো পূর্বপদ, তখন সেই সমাসটা হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তোমরা জানো কিনা, এই দ্বিতীয় তৎপুরুষ সমাসের কিন্তু আরেকটা নাম আছে। এই দ্বিতীয় তৎপুরুষ সমাসকে আমরা বলি কর্ম তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষ সমাস কেন? দেখো, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু কর্ম। যেমন রহিম বই পড়ে, কি পড়ে? বই পড়ে, তাহলে বইটা হচ্ছে এখানে কর্ম। তাই এইখানে যেহেতু আমি কি বা কাকে, ক্রিয়াকে যে মানে পরপদকে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতেছি, এই জন্য এই সমাসটাকে কর্ম তৎপুরুষ সমাস বলা হবে। তাহলে দেখো, আমি যদি বলি বই পড়া, পরপদ কি? পড়া, তাকে আমি প্রশ্ন করব কি বা কাকে, তাহলে কি পড়া? উত্তর পাবো বই পড়া। পরপদকে কি বা কাকে প্রশ্ন করলে পূর্বপদ উত্তর পাচ্ছি। আমি বললাম হলুদ বাটা, পরপদটা কি? বাটা, আমি প্রশ্ন করলাম কি বাটা, উত্তর কি পাবো? হলুদ, হলুদ বাটা। তাহলে দেখো, আমি উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি। আবার দেখো, বিপদ আপন্ন, কাকে আপন্ন? বিপদকে আপন্ন। পরপদকে আমি কি বা কাকে প্রশ্ন করলে পূর্বপদ পাচ্ছি। দেখো, সূত্র কিন্তু মিলতেছে, সুতরাং এগুলো কি সমাস হবে? এগুলো হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে এই সমাসগুলো। আচ্ছা, এখন কথা হলে ব্যাস বাক্য কি করে করব? খুব সহজ কথা, একটু আগে আমরা দেখছিলাম দ্বিতীয় বিভক্তি কি, কে আর হচ্ছে তোমার হচ্ছে কে রে, এরা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। সো এই যে পূর্বপদ এবং পরপদ, এটার মাঝখানে শুধু একটা কে বসাই দাও, ব্যাস বাক্য হয়ে যাবে। তাহলে আম কোড়ানো, আমার কিন্তু পরীক্ষার হলে এটুকু দেওয়া থাকবে না, রিমেম্বার, আমাকে দেওয়া থাকবে এই আম কোড়ানো, এটুকু দেওয়া থাকবে। একটু ক্লিয়ার করে দিই, তাহলে বুঝবা। এই যে দেখো, আমার কিন্তু পরীক্ষার হলে শুধু দেওয়া থাকবে আম কুড়ানো, এটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা কোন সমাস। তো আম কুড়ানো আমি তো দেখছি যে আম কুড়ানো দেওয়া আছে, আমি নির্ণয় করছি আমার টেকনিক অনুযায়ী কি, এই কুড়ানোকে প্রশ্ন করছি, পরপদকে প্রশ্ন করছি কাকে কুড়ানো বা কি কুড়ানো, আমি উত্তর পাইছি আম। তার মানে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য করবো কি করে? এই যে আম আর কুড়ানো, এর মাঝখানে একটা কে লাগাই দিব, দ্বিতীয় বিভক্তি কে, সো কে লাগাই দিব। যেহেতু এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, আমি উত্তর পাইছি, সো দ্বিতীয় বিভক্তি লাগাই দিব। তাহলে আমকে কুড়ানো, আম কুড়ানো। আচ্ছা, আমি কি পাচ্ছি? পরপদ কি? পূর্বপদটা বিপদ, পরপদটা আপন্ন, এই যে আকার আছে মানে এটা হচ্ছে আ, তাহলে আপন্ন, পরপদ হচ্ছে আপন্ন। পরপদকে জিজ্ঞেস করছি কাকে আপন্ন, উত্তর পাইছি বিপদ আপন্ন, উত্তর পাইছি পূর্বপদ। তাহলে হচ্ছে আমি এখানে কি করব? এই বিপদ এবং আপন্নর মাঝখানে একটা কে লাগাই দিব, তাহলে বিপদকে আপন্ন, আমার ব্যাস বাক্য হয়ে যাবে। পূর্বপদ হলুদ, পরপদ বাটা, কি বাটা? হলুদ বাটা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি উত্তরটা পাইছিলাম। মাঝখানে তাহলে কি করব? আমি কে লাগাই দিব, যেহেতু এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, তাহলে কি হলুদকে বাটা, হলুদ বাটা, ব্যাস বাক্য হয়ে যাচ্ছে কিন্তু দেখো। আচ্ছা, আর একটা নিয়ম আছে। আর একটা নিয়ম কি? আর একটা নিয়ম হচ্ছে পূর্বপদে যদি চির থাকে, পূর্বপদে যদি চির থাকে, তাহলে সেটাও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন এইখানে চিরসুখী, চিরসুখী, তাহলে অবশ্যই পূর্বপদে চির আছে, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। তাহলে চিরসুখীর ব্যাস বাক্যটা কি করব? চিরকাল ব্যাপিয়া সুখী। ব্যাস বাক্যটা কিছুই না, চির যদি থাকে কাল ব্যাপিয়া লাগাই দিবা মাঝখানে, আমার ব্যাস বাক্য হয়ে যাবে। তাহলে চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, চির দুঃখী, চিরকাল ব্যাপিয়া দুঃখী, ঠিক আছে? তারপরে হচ্ছে চিরশত্রু, চিরকাল ব্যাপিয়া শত্রু, আমার কিন্তু ব্যাস বাক্য এভাবে লাগাই দিলে, কিন্তু মাঝখানে লাগাই দিলে ব্যাস বাক্য হয়ে যাচ্ছে। এটা গেল দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার আসো তৃতীয় তৎপুরুষ সমাস কি করে শুনবো, শিখবো। দেখো, এর আগের বার আমরা পরপদকে যে প্রশ্ন করছিলাম কি অবলিক কাকে, এবার শুধু প্রত্যেকবার আমি একটু প্রশ্নের ধরনটা চেঞ্জ করবো। এবার আমি প্রশ্ন করব কি দ্বারা অবলিক কিসের দ্বারা প্লাস পরপদ। আমি পরপদকে প্রশ্ন করব কি দ্বারা বা কিসের দ্বারা, আর উত্তর যদি পাই পূর্বপদ, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমার তৃতীয়া তৎপুরুষ সমাস। ঠিক আছে? কিরকম? এই যে ধরো, আমি যদি এখানে আছে কি মন গড়া, এই যে মন গড়া, পরপদটা গড়া আর পূর্বপদ হচ্ছে মন। তো আমি গড়াকে, এই পরপদকে আমি যে প্রশ্ন করলাম কি দিয়ে গড়া, আমি উত্তর পাবো মন।
মন দিয়ে গড়া। তাহলে পরপদকে আমি কি দিয়ে বা কিসের দ্বারা, এই প্রশ্নটা করলে আমি পূর্বপদ উত্তরটা পাচ্ছি, তাহলে হচ্ছে এটা অবশ্যই তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। রিমেম্বার, এই যে এই ফর্মুলায় পড়তেছে কিনা, এই ফর্মুলায় পড়তেছে, সো এটা তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। আমি যদি বলি ছায়া শীতল, পরপদ হচ্ছে শীতল, আমি প্রশ্ন করলাম কি দ্বারা শীতল বা কিসের দ্বারা শীতল, আমি উত্তর পাবো ছায়া দ্বারা শীতল, তাহলে এটা কি হবে, তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। আর ব্যাস বাক্য কি করে করব, ব্যাস বাক্য করার জন্য নিয়মটা কি, বিভক্তিটা মাঝখানে আনতে হবে। তৃতীয় বিভক্তি কি, দ্বারা দিয়া কর্তৃক, যে কোনো একটা মাঝখানে নিয়ে আসো। ছায়া শীতলের মাঝখানে শুধু দ্বারা লাগাই দাও, ছায়া দ্বারা শীতল, ছায়া শীতল। শোক আর্ত, পরপদ আর্ত, প্রথম পদ শোক, তাহলে কি মাঝখানে দ্বারা লাগাই দাও, শোক দ্বারা আর্ত, ব্যাস আমার তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। আমি আর একটু সহজভাবে, আসলে এই কথার মধ্যে বাকি সবকিছু চলে গেছে, তারপর আমি একটু সহজভাবে লিখে রাখছি যে তোমার পরপদে যদি উনো, হীন বা শূন্য থাকে, তাহলে সেটা অবশ্যই তৎপুরুষ সমাস হয়। আমি প্রথম যে ফর্মুলাটা বলছি এটা একদম সার্বজনীন ফর্মুলা, এই ফর্মুলায় পড়লেই তৃতীয় তৎপুরুষ সমাস। আমি আরেকটু সহজ করার জন্য, ঠিক আছে, যেটাই হোক না কেন এই ফর্মুলায় পড়বেই। তারপর আর একটু সহজ করার জন্য বলতেছি, আর একটু শর্ট টেকনিক দেখানোর জন্য বলতেছি, সেটা হচ্ছে পরপদে যদি উনো, হীন বা শূন্য থাকে, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই হচ্ছে তোমার তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন পুষ্পহীন, পরপদে হীন আছে, তাহলে বুঝতেই পারবা এটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে। আমি যদি বলি জ্ঞান শূন্য, পরপদে শূন্য আছে, তাহলে এখানে কি হবে, এটা অবশ্যই তৃতীয় তৎপুরুষ সমাস হবে। একন মানে এক যোগ উন, উন আছে পরপদে, ও কোন মানে উন, এই উন আছে পরপদে, যেহেতু পরপদে উন আছে, তাহলে এখানে কি হবে, এখনো মানে হচ্ছে কি, তাহলে উনো আছে পরপদে, তাহলে এটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে। আর একটা টেকনিক লিখে রাখছি যে উপকরণ বাচক বিশেষ্য পদ পূর্ব পদে বসলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। মানে উপকরণ বসিত মানে কি, স্বর্ণমণ্ডিত, এই মন্ডানোর, মণ্ডিত করার উপকরণটা কি, স্বর্ণ, সো এটাও একটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যাই হোক, এই পরের দুটা মনে রাখতে হবে না আসলে। এই মাস্টার কিটা, এটা হচ্ছে তোমার মাস্টার কি, তৃতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করার। আমি পরপদকে যে প্রশ্ন করব কি দ্বারা, অবলিক কিসের দ্বারা, আমি উত্তর পাবো পূর্বপদ, ব্যাস এটাই তৃতীয় তৎপুরুষ সমাস, ঘটনা শেষ। চলো চতুর্থ তৎপুরুষ সমাসে চলে যায়। আচ্ছা, চতুর্থ তৎপুরুষ সমাস কি, আচ্ছা চতুর্থ তৎপুরুষ সমাসের জন্য একই কথা, আবার একটা মাস্টার কি আছে এখানে। এই মাস্টার কি এটা কি, আবারও মাস্টার কি এটা হচ্ছে, আমি পরপদকে এবার প্রশ্ন করব কার জন্য, অবলিক কিসের জন্য, ব্যাস উত্তর পাবো পূর্বপদ। এটাই চতুর্থী তৎপুরুষ সমাস। দেখো, দ্বিতীয় তৎপুরুষের সময় আমি প্রশ্ন করছিলাম কি অবলিক কাকে, পরপদকে যে এই প্রশ্নটা করছিলাম। তৃতীয় তৎপুরুষে পরপদকে প্রশ্ন করছিলাম কি দ্বারা বা কিসের দ্বারা। আচ্ছা, আর চতুর্থী তৎপুরুষে প্রশ্ন করব কার জন্য, অবলিক কিসের জন্য। দেখো এখানে আরাম কে দ্বারা, এই যে পরপদটা কে দ্বারা, আমি প্রশ্ন করব কিসের জন্য কে দ্বারা বা কার জন্য কে দ্বারা, আরামের জন্য। আরাম, উত্তরটা কি পূর্বপদ পাচ্ছি না, ব্যাস ফর্মুলায় পড়ছে কিনা দেখো, তাহলে অবশ্যই এটা কোন সমাস হবে, এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। আমি বললাম বিয়ে পাগল, পরপদটা পাগল, তা প্রশ্ন করব কি জন্য পাগল, কিসের জন্য পাগল, কার জন্য পাগল, বিয়ের জন্য, তাহলে পর উত্তরটা আমি পূর্বপদ পাইছি, সো এটা চতুর্থী তৎপুরুষ সমাস হবে। দেবকে দত্ত, আচ্ছা এটা কার জন্য দেওয়া হয়েছে, দেবের জন্য দেওয়া হয়েছে, তাহলে উত্তরটা চতুর্থী তৎপুরুষ সমাস। এই ভক্তিটা কার জন্য, এই ভক্তিটা হচ্ছে গুরুর জন্য, এই ভক্তি কার জন্য, এই গুরুর জন্য, পরপদটা পূর্বপদের জন্য, তাহলে এটা কি হয়েছে, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, আমি ব্যাস বাক্যটা কি করে করব, ব্যাস বাক্যটা কি করে করব সেটা একটু দেখাই দিই। আমার ব্যাস বাক্য এখানে সবসময় কে বা রে আসবে না, আমি ব্যাস বাক্য জন্য ব্যবহার করব, জন্য বা নিমিত্ত ব্যবহার করব এখানে ব্যাস বাক্যের আমার জন্য, আমরা মানে সমস্ত পদের মাঝখানে জন্য বা নিমিত্ত লাগাই দিব। তাহলে কি করব, আরামকে দ্বারা কি হবে, আরামের জন্য কে দাঁড়ায়, যে জন্য লাগাইছি আমি। বিয়ে পাগল কি হবে, বিয়ের জন্য পাগল, আমি মাঝখানে জন্য লাগাইছি। আচ্ছা, দেব দত্ত কি হবে, দেবের জন্য দত্ত বা দেবের নিমিত্ত দত্ত দিলেই হবে। আবার আমি এখানে কিন্তু লিখছি দেবকে দত্ত। আচ্ছা, এখানে কে দিয়ে করা যাবে, কারণ কি আমি দেবতাকে, দেবকে যেটা উৎসর্গ করব সেটাকে আর ফেরত ফেরত নেই, তার মানে সত্য ত্যাগ করে দান করতেছি, তাই এখানে এই কেটা কিন্তু চতুর্থী বিভক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো এখানে কেটা ব্যবহার করা যাচ্ছে। গুরুকে যে ভক্তি করি, কোনো সত্য করে ভক্তি করি যে আপনি এটা করলেই ভক্তি করবো, নাহলে করবো না, তাহলে এটা হচ্ছে কি সত্যহীন ভাবে দান করতেছি ভক্তিটা, তাই এখানে আমি কেটা ব্যবহার করতে পারবো। এটা না করে আমি যেটা বলছি যে মাস্টার কি যে জন্য, এই জন্য দিয়েই তুমি করতে পারবা। গুরু ভক্তি, গুরুর জন্য ভক্তি লিখলেও তোমার রাইট হবে, কোনো সমস্যা নেই, শুধু জন্য বা নিমিত্ত মনে রাখলেই হবে। যেমন তপবন কি, বনটা কিসের জন্য, তপের জন্য বন, তাহলে তপের নিমিত্ত বা তপের জন্য বন, ব্যাস জন্য লাগাই দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এটা ছিল চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে আসো
পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস আমি কি করে করব? পঞ্চমী তৎপুরুষ সমাস হচ্ছে একই কথা, পরপদকে বা যে প্রশ্ন করব হচ্ছে কোথার থেকে বা কিসের থেকে। একদম উত্তর পাবো পূর্বপদ। পরপদকে প্রশ্ন করব কোথা থেকে বা কিসের থেকে। যেমন আমি যদি এখানে প্রশ্ন করি দেশ পলাতক, পরপদটা পলাতক, পূর্বপদটা দেশ। আমি যদি প্রশ্ন করি কোথা থেকে পলাতক, এই পলাতককে প্রশ্ন করলাম কোথা থেকে, দেখো তাহলে কি উত্তর পাচ্ছি? কোথা থেকে পলাতক? দেশ থেকে পলাতক, উত্তরটা পাচ্ছি দেশ। তার পরপদকে কোথা থেকে বা কিসের থেকে আমি প্রশ্ন করলে পূর্বপদ উত্তর পাচ্ছি। এটা হলো পঞ্চমী তৎপুরুষ সমাস। আচ্ছা, আমি যদি বলি জেল থেকে, জেল খালাস, তাহলে এটা কি? খালাসটা কোথা থেকে হয়েছে? কোথা থেকে খালাস? জেল থেকে খালাস, তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি যদি বলি পাপ মুক্ত, মুক্ত কিসের থেকে মুক্ত হয়েছে? পাপ থেকে মুক্ত। কিসের থেকে মুক্ত? পাপ থেকে মুক্ত। পরপদকে কিসের থেকে প্রশ্ন করলে পূর্বপদ উত্তর পাচ্ছি। সো এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি যদি বলি পরাণ প্রিয়, তাহলে কিসের চেয়ে প্রিয়? প্রাণ প্রিয় মানে কি? কিসের থেকে প্রিয়? পরাণের থেকে প্রিয়। তাহলে কি এই কিসের থেকে প্রশ্ন করলে পূর্বপদ পাচ্ছি, উত্তরটা পাচ্ছি আমি। তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, মনে রাখতে হবে এই যে এটা হলো মাস্টার কি এইখানকার। আচ্ছা, আর একটু সংক্ষিপ্ত লিখে রাখছি যে সমস্ত পদের পরপদে যদি মুক্ত থাকে তাহলে সেটা অবশ্যই তৎপুরুষ সমাস হবে। তো একই কথা, তুমি এই যে ঋণ মুক্ত, মেঘ মুক্ত, চিন্তা মুক্ত, জেল মুক্ত, যেটাই হোক না কেন শব্দের শেষে মুক্ত থাকলে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। তবে তুমি এটা কিন্তু এই ফর্মুলা থেকেই বের করতে পারতেছো। যেমন ঋণ মুক্ত কিসের থেকে মুক্ত? ঋণ থেকে মুক্ত। মেঘ মুক্ত কি থেকে মুক্ত? ঋণ থেকে মেঘ থেকে মুক্ত। জেল মুক্ত কোথা থেকে মুক্ত? জেল থেকে মুক্ত। ওই কিসের থেকে বা কোথা থেকে প্রশ্ন করলেই কিন্তু আমি উত্তরটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এই লাইনটা মনে রাখাই যথেষ্ট। আচ্ছা, এরপরে আসি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস কি হবে? এইবার আমি যে প্রশ্ন করব কার অবলিক কিসের অবলিক কাদের প্লাস পরপদ ইকুয়াল টু পূর্বপদ পাবো আমি। মানে পরপদকে যে আমি প্রশ্ন করব কার অবলিক কিসের অথবা কাদের, আমি উত্তর যদি পূর্বপদ পাই তাহলে আমি এখানে ঘটনাটা কি ঘটবে? এটা হয়ে যাবে হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন এখানে যদি আমি বলি চা বাগান, আমি যদি এই যে পরপদটা হচ্ছে বাগান, আমি বাগানকে প্রশ্ন করলাম কার বাগান, উত্তর কি পাবো? চায়ের বাগান। পূর্বপদে অ্যান্সার পাচ্ছি। পরপদকে কার প্রশ্ন করছি, উত্তর কি পাচ্ছি? পূর্বপদ। তাহলে এটাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি বললাম কবি গুরু, আমি প্রশ্ন করলাম কাদের গুরু? কাদের গুরু? এই যে কাদের গুরু? কবিদের গুরু। তাহলে কি পরপদকে আমি কাদের দিয়ে প্রশ্ন করলে উত্তর কি পাচ্ছি? পূর্বপদ পাচ্ছি। ব্যাস, এটাই যদি হয়ে যায়, এই ফর্মুলায় যদি পড়ে যায়, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে। আচ্ছা, তো খুব নর্মাল কথা, এখানে হচ্ছে ব্যাস বাক্য আমি কি করে করব? এর মাঝখানে র বা এর লাগাইতে হবে। এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। কবি গুরু এর মাঝখানে লাগাই দাও কবির গুরু বা কবিদের গুরু। আহ চা বাগান এর মাঝখানে এর লাগাই দাও চা এর বাগান, এই যে চায়ের বাগান, হয়ে গেছে ব্যাস বাক্য। বিভক্তিটা মাঝখানে লাগাইলেই কিন্তু পূর্বপদ আর পরপদের মাঝখানে বিভক্তি লাগাইলেই কিন্তু তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য হয়ে যায়। আচ্ছা, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোথাও যদি শব্দের মানে রাস শব্দটা থাকে কোনো শব্দে, তখন এই ব্যাপারটা উল্টা হয়। মানে এতক্ষণ আমি পরপদকে প্রশ্ন করছিলাম, যদি রাস থাকে তাহলে এই যে পরপদকে প্রশ্ন না করে আমি পূর্বপদকে প্রশ্ন করব। ঠিক আছে, এই যে কার কিসের অবলিক কাদের, এই প্রশ্নটা আমি এতক্ষণ করতেছিলাম পরপদকে। কিন্তু যদি শব্দের মধ্যে রাস কথাটা থাকে, রাজ, ঠিক আছে, তাহলে আমি উল্টা করব কাজটা। মানে আমি পরপদকে প্রশ্ন না করে পূর্বপদকে প্রশ্ন করব আর উত্তর পাবো পরপদ। মানে ব্যাপারটা উল্টে যাবে। যেমন হচ্ছে এখানে ধরো হচ্ছে রাজহংস, তো আমি এখানে কিন্তু কার হংস জিজ্ঞেস করি নেই, আমি এখানে জিজ্ঞেস করব আহ কিসের রাজা। এই রাজ না, রাজ মানে তো রাজা। তো আমি জিজ্ঞেস করব কাদের রাজা বা কিসের রাজা বা কার রাজা, এটা জিজ্ঞেস করব। মানে পূর্বপদকে প্রশ্ন করব, এটা উত্তর পাবো পরপদ। যদি রাজ কথাটা, শুধুমাত্র রাজ কথাটার ক্ষেত্রে এরকম চেঞ্জ হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এটা নির্ণয় করব। যেমন আমি হচ্ছে একইভাবে আমি যদি প্রশ্ন করি কিসের রাজি, পুষ্পের রাজি, কিসের জুত, কিসের জুত, হস্তির জুত, কিসের বিন্দু, কার বিন্দু, ছাত্রের বিন্দু। ঠিক আছে, তো এরকম মানে বচনবাচক বা সমষ্টিবাচক শব্দ যদি পরপদে থাকে, তাও এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলে বলে দিই, এটা লিখে রাখতে পারো তোমরা। সেটা হচ্ছে কোনো স্থান বা কালের অংশ বিশেষ যদি বোঝায়, কোনো স্থান বা কালের অংশ বিশেষ যদি বোঝায়, অংশ বিশেষ, তাহলে এটা অবশ্যই তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন আমি যদি বলি মধ্যরাত্রি, মধ্যরাত্রি বলতে কি পুরা রাত্রিটা বোঝাইছে?
নাকি রাত্রের একটা নির্দিষ্ট পোর্শন বোঝাইছে? অবশ্যই রাত্রের একটা নির্দিষ্ট অংশকে বোঝাইছে, মধ্যরাত্রি, রাত্রের একটা নির্দিষ্ট অংশ, তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। ব্যাস বাক্য কি করে করব? রাত্রির মধ্যভাগ, আমি যদি বলি শেষ রাত্রি, রাত্রের শেষ ভাগ, মধ্যযুগ, যুগের মধ্যভাগ, এগুলো সবই স্থান বা কালের একটা অংশ বিশেষ বোঝাইলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। এটা নোট করে রাখতে পারো। আচ্ছা, এরপরে যাই সপ্তমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, সপ্তমী তৎপুরুষ সমাস কি হবে? সপ্তমী তৎপুরুষ সমাসটা মাথায় রাখবা, স্থান কাল পাত্র সপ্তমী মাত্র, মানে স্থান কাল বা পাত্র বোঝাবে, তাহলে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস হবে। তো আমি স্থান পাই কি দিয়ে প্রশ্ন করলে, কোথায় দিয়ে প্রশ্ন করলে স্থান পাই, কখন দিয়ে প্রশ্ন করলে আমি পাই সময়, আর কিসে দিয়ে প্রশ্ন করলে পাই আমি পাত্র। সো আমি পরপদকে এবার যে কোথায় কখন বা কিসে এই প্রশ্নটা করব। কোথায় কখন বা কিসে এই যে কোনো একটা প্রশ্ন করব, উত্তর যদি পাই পূর্বপদ, তাহলে এটা সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন এখানে গাছ পাকা, পরপদটা পাকা, আমি জিজ্ঞেস করলাম কোথায় পাকা, উত্তর পাবো গাছে পাকা, গাছ পাকা। দেখো পরপদকে কোথায় প্রশ্ন করলে পূর্বপদ উত্তর পাইছি। এখন আমি রাত কানা, কখন কানা, রাতে কানা, পরপদকে আমি কোথায় প্রশ্ন করলে পূর্বপদ পাচ্ছি, আর কখন প্রশ্ন করলে পূর্বপদ পাচ্ছি। বন ভোজন, কোথায় ভোজন, বনে ভোজন। আচ্ছা, অকাল মৃত্যু, কখন মৃত্যু, অকালে মৃত্যু। সলিল সমাধি, কিসের সমাধি, সলিলের সমাধি। পরপদকে যে প্রশ্ন করলে, মানে তোমার পরপদকে যে কোথায় কখন বা কিসে প্রশ্ন করলে আমি পূর্বপদ পাচ্ছি। ব্যাস, এটাই সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি কি? এ অন্তস্তীয় তে, এ অন্তস্তীয় বা তে। সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তস্তীয় আর হচ্ছে তে। তো যে কোনো একটা মাঝখানে বসাই দাও, তাহলে কি গাছে পাকা, গাছ পাকা কি, গাছে পাকা, এ বসছে মাঝখানে, দেখো এ, এই যে এ বসছে। আর রাত কানা, কখন কানা, রাতে, রাতে কানা, এ বসছে মাঝখানে। আচ্ছা, বন ভোজন, কোথায় ভোজন, বনে ভোজন, মাঝখানে এ বসছে। অকাল মৃত্যু, কখন মৃত্যু, অকালে মৃত্যু, মাঝখানে এ বসছে, শুধু এ বসাইলে কাজ হয়ে যাচ্ছে। সলিল সমাধি, কিসের সমাধি, সলিলে সমাধি, এ বসছে, দেখো এই এ বসলেই মাঝখানে আমি কিন্তু সপ্তমী বিভক্তিটা, মানে সমস্ত পদের যে দুটো অংশ, পূর্ব পদ এবং পরপদের মাঝখানে সপ্তমী বিভক্তিটা আনলেই আমার ব্যাস বাক্য নির্ণয় করা হয়ে যাচ্ছে। ব্যাস বাক্য কিন্তু মুখস্থ করার কোনো দরকার হচ্ছে না। এটা ছিল ছয়টা, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এই ছয়টা কিন্তু শেষ। এরপরে আসো আমরা নয় তৎপুরুষ সমাস আসলে কি করে জানবো। নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে তোমার কাছে মনে রাখবা নাই, নেই, এইগুলো কোনো কিছু অভাব অর্থে কোনো কিছু আসলে, এই নাই অর্থে কোনো কিছু আসলেই তখন হচ্ছে এইটা নয় তৎপুরুষ সমাস। না বোঝাবে, না বোঝাইলেই নয়, আর কোনো কিছু মনে রাখার দরকার নাই। যেমন আমি যদি বলি তোমার হচ্ছে ন আদর, মানে কি, নেই আদর, ঠিক আছে, আদর নাই, অনাদর কি, অনাদর মানে কি, নেই আদর, আদর নেই বোঝাচ্ছে। অকাল মানে কি, কাল নাই। আচ্ছা, অবিশ্বাস্য মানে কি, বিশ্বাস্য না, না বোঝাচ্ছে। এই যে দেখো, সব না বোঝাইলেই নয় তৎপুরুষ সমাস, না বোঝাইলেই নয় তৎপুরুষ সমাস, এত কথা কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আচ্ছা, অনুচিত মানে কি, নয় উচিত বা ন উচিত, ঠিক আছে, নয় উচিত, অনুচিত। অসুর কি, নয় সুর বা ন সুর, অসুর, হয়ে গেল, ঠিক আছে। খালি না বুঝাইলেই হইলো, না বুঝাইলেই নয়, আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এরপর আসো অলুক তৎপুরুষ সমাস। দেখো আমি যেদিন দ্বন্দ্ব সমাস আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, মানে সমস্ত পদে বিভক্তি থেকে যাবে। তো সমস্ত পদের কি দুটো অংশ, তাই না, পূর্বপদ আর পরপদ। তো দেখো আমি তিনটা উদাহরণ লিখি। একটাতে লিখলাম হচ্ছে, একটা লিখলাম হাতে নাতে সোনার বাংলা, আর একটা লিখলাম হচ্ছে মাথায় পাগড়ি। দেখো তিনটা উদাহরণ দিয়ে কিন্তু আমি অলুক সমাস, তিনটা অলুক সমাসে ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো প্রথম কথা হলো আহ, অলুক সমাস তিনটা জায়গায় আছে, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ আর হচ্ছে অলুক বহুব্রীহি। তো অলুক দ্বন্দ্ব চেনার জন্য আমি দেখব পূর্বপদে এবং পরপদে একই বিভক্তি আছে নাকি। দেখো হাতে নাতে, হাত এ নাত এ, দুই জায়গাতে এ বিভক্তি আছে, পূর্বপদেও এ বিভক্তি, পরপদেও এ বিভক্তি, মানে দুই পদে একই বিভক্তি আছে। এরকম যদি দুইটার সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ দুই পদেই যদি একই বিভক্তি থাকে, তাহলে ওটা হয়ে যাবে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এরপরেরটা খেয়াল করো, পরের গুলাতে সোনার বাংলা, এখানে বাংলার সাথে কোনো বিভক্তি নেই, মানে পরপদের সাথে কোনো বিভক্তি নেই, কিন্তু পূর্বপদের সাথে র বিভক্তিটা আছে। মাথায় পাগড়ি, পরপদে কোনো বিভক্তি নাই, কিন্তু পূর্বপদে অন্তস্তীয় বিভক্তি আছে, মানে পরের দুটাতে সোনার বাংলা এবং মাথায় পাগড়ি, এই পরের দুটাতে তোমার হচ্ছে
পূর্ব পদে বিভক্তি আছে কিন্তু পরপদে বিভক্তি নাই। তো শুধু পূর্ব পদে যদি বিভক্তি থাকে আর পরপদে যদি বিভক্তি না থাকে, তাহলে ওটা হয় অলোক তৎপুরুষ সমাস হবে, না হলে অলোক বহুব্রীহি সমাস হবে। অলোক দ্বন্দ্ব তো বলেই দিছি, দুটা পদেই বিভক্তি থাকবে এবং একই বিভক্তি থাকবে, তাহলে ওটা অলোক দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব তো গেছে। আর অলোক তৎপুরুষ বা অলোক বহুব্রীহি হইতে গেলে শুধু পূর্ব পদে বিভক্তি থাকবে, পরপদে কোনো বিভক্তি থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা আমি কি করে বুঝবো, এই জিনিসটাকে আমি কি করে বুঝবো, এই দুটা জিনিসকে। তো এই যে সোনার বাংলা, এটা অলোক তৎপুরুষ হবে নাকি অলোক বহুব্রীহি হবে, এটা বোঝার জন্য আমি বুঝবো এই সোনার বাংলা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। দেখো, সোনার বাংলা দ্বারা আমি কি বাংলাতে ঐক্যত্ব বুঝি, তাই না? সোনার বাংলা মানে কি শ্রীলঙ্কা বোঝায়, সোনার বাংলাকে আমেরিকা বোঝায়। সোনার বাংলা বলতে বাংলায় বোঝাচ্ছে, অর্থাৎ বাংলার অর্থই প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি পূর্ব পদে বিভক্তি থাকে এবং পরপদের অর্থই প্রাধান্য পায়, আবারও বলছি, পূর্ব পদে যদি বিভক্ত থাকে আর পরপদের অর্থ যদি প্রাধান্য পায়, তাহলে ওটা অলোক তৎপুরুষ সমাস হবে। অলোক তৎপুরুষ সমাস হবে, কারণ তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস। তাহলে সোনার বাংলা দ্বারা যেহেতু বাংলাই বোঝাইছে, পরপদের অর্থই যেহেতু প্রাধান্য পাইছে, তাই এটা অলোক তৎপুরুষ সমাস হবে। আর মাথায় পাগড়ি, পূর্ব পদে বিভক্তি আছে, পরপদে বিভক্তি নাই। আর মাথায় পাগড়ি দ্বারা কিন্তু পাগড়ি বোঝাই নাই, কি বোঝাইছে, বোঝাইছে একটা জাতিকে, রাজপুত জাতি বা শিখ জাতি, এদের মাথায় পাগড়ি থাকে। তো দেখো, পরপদ পাগড়ি না বোঝায় একটা জাতিকে বোঝাইলো, তার মানে এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়নি। তৃতীয় পদের অর্থ যেটা নাই, জাতিকে কথার মধ্যে আছে, এটা বিশেষ জাতি, জাতি রাজপুত জাতি, এটাকে আছে কথার মধ্যে নাই, মানে সমস্ত পদে যা আছে তা না বোঝায় আর একটাকে বোঝাইছে, তখন এটা বহুব্রীহি সমাসের মধ্যে চলে যায়। তার মানে এই ক্ষেত্রে এটা চলে যাবে, যদি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় তখন এটা অলোক বহুব্রীহিতে চলে যাবে। মানে পূর্ব পদে বিভক্তি আছে আর পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তখন এটা অলোক তৎপুরুষ সমাস। আর পূর্ব পদে বিভক্তি আছে আর তৃতীয় পদের অর্থ যদি প্রাধান্য পায়, তখন সেটা হয়ে যাবে হচ্ছে তোমার অলোক বহুব্রীহি সমাস। দেখো, আমি উদাহরণগুলো যেগুলো করে রাখছি, এই যে এইখানে দেখো, তো দেখো যে উদাহরণগুলো আমি এখানে লিখে রেখেছি, এগুলো একটু অ্যানালাইসিস করি আমরা। মামার বাড়ি, দেখো মামার এখানে র বিভক্তি আছে, মানে পূর্ব পদে বিভক্তি আছে, পরপদে বিভক্তি নাই। আর মামার বাড়ি বলতে তো বাড়িই বোঝাচ্ছি, মামার বাড়ি বলতে তো আর স্বর্গ বুঝাই নাই, নরক বুঝাই নাই, মামার বাড়ি বুঝাইছি, তাই না? তার মানে এখানে হচ্ছে যা বোঝানো তাই বোঝাচ্ছে, মামার বাড়ি, আর একটা বোঝাই নাই, তৃতীয় পদ প্রাধান্য পাইনি, তাহলে পূর্ব পদে বিভক্তি আছে আর পরপদের অর্থে প্রাধান্য হয়েছে, এটা অলোক তৎপুরুষ সমাস। আচ্ছা, সোনায় সোহাগা, দেখো সোনায় সোহাগা, আসলে সোনায় সোহাগা দ্বারা তো পরিপূর্ণটাই বোঝাচ্ছি, তৃতীয় অন্য কোনো কিছু বোঝাই নাই। চোখের বালি, চোখের বালি, ঠিক আছে। আচ্ছা, সোনার বাংলা, একটু আগে যে কথা বলছিলাম, দেখো সব পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। তার মানে এগুলো সবই হচ্ছে তোমার অলুক তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপরে আসো আহ উপপদ তৎপুরুষ সমাস কি। প্রথমে তোমাদের একটু মাথাটা একটু খারাপ করে দিই, ঠিক আছে। কিভাবে উপপদ কাকে বলে, সেটা হচ্ছে পরাধীন কৃদন্ত পদকে যে আশ্রয় দেয় সেটা হচ্ছে উপপদ, ঠিক আছে। যেমন আমি যদি বলি কৃষিজ, কৃষিজ মানে কৃষিতে জাত যা, এটা হচ্ছে কৃষিজ, তো লাস্টে জ আছে, এই জ অর্থ জন্ম বা জাত। বাট এই বর্গের জটা, শুধু বর্গের জটাকে স্বাধীনভাবে কোনো বাক্যে ব্যবহার করা যায়, যায় না। তো এটা একটা কৃদন্ত পদ, বাট এটা পরাধীন, স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করা যাইতে পারে না। সে কার সাথে, তাকে আশ্রয় দিছে কে, কৃষি। তো এই যে এই কৃদন্ত পদটাকে যে আশ্রয় দিছে এই কৃষি, এই কৃষিটা হচ্ছে উপপদ। তো কৃদন্ত পদ এবং উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় সেটাকে বলা হয় হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তার কথা হলো স্যার এগুলো মাথায় একদম পেঁচাই গেছে স্যার, কি করলেন এগুলা, এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি যে কথাটা মনে রাখবা উপপদ তৎপুরুষ শোনার জন্য, ভালো করে বুঝো, যে কথাটা মনে রাখবা শুধু এটুক মনে রাখলেই যথেষ্ট, বুঝতে পারবা কোনটা উপপদ তৎপুরুষ সমাস। আর আমি কিন্তু একদম চ্যালেঞ্জ করে দিলাম, তোমাদের এইচএসসি পরীক্ষায় উপপদ তৎপুরুষ থেকে একটা না একটা প্রশ্ন দিবেই দিবে। তার মানে এই কথাটা, এখন যে কথাটা বলবো এই কথাটা শোনা মানে তোমার কিন্তু এক মার্ক কমন। দেখো, মনে রাখবা সমস্ত পদ দ্বারা যদি কোনো কিছুর স্বভাব, পেশা বা বৈশিষ্ট্য বোঝায়, কোনো কিছুর স্বভাব, পেশা বা যদি বৈশিষ্ট্য বোঝায়, তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস। সমস্ত পদ দ্বারা কি স্বভাব, পেশা বা বৈশিষ্ট্য, এটা বোঝাইলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে। আর কোনো কিছু মনে রাখার কোনো দরকার নেই। দেখো, আমি একটু তোমার হচ্ছে আহ, যদি উদাহরণগুলো আলোচনা করি, দেখো উদাহরণগুলো যদি আলোচনা করি, তাহলে এটা কি পকেট মার, পকেট মার দ্বারা একজনের পেশা বোঝাচ্ছে না, যেহেতু পেশা বোঝাইছে অবশ্যই এটা উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, জলজ মানে কি, জলজ উদ্ভিদ মানে তার বৈশিষ্ট্য, উদ্ভিদের বৈশিষ্ট্য কি, সে জলজ, জলে জন্মায়, তাহলে বৈশিষ্ট্য বোঝাইছে অবশ্যই তৎপুরুষ সমাস। আচ্ছা,
গ্রন্থকার, এটা একটা পেশা না যে গ্রন্থ রচনা করে? এটা তার পেশা না? কাজ বুঝাইছে না? তার মানে এটা কি? অবশ্যই উপপদ তৎপুরুষ সমাস। জলচর মানে যে জলে চড়ে বেড়ায়, তাই তো? জলচারী প্রাণী, তার মানে কি এটাও বৈশিষ্ট্য বোঝাইছে, উপপদ তৎপুরুষ সমাস। ছেলে ধরা মানে কি? যার কাজ ছেলে ধরা, তাই না? পেশা বোঝাইছে, তাহলে অবশ্যই উপপদ তৎপুরুষ। বর্ণচোরা মানে কি? যে নিজের বর্ণ চুরি করে, এটা তার একটা স্বভাব, তার একটা বৈশিষ্ট্য, তার মানে উপপদ তৎপুরুষ। জাদুকর, যে জাদু করে, এটা তার পেশা, তার মানে উপপদ তৎপুরুষ। কি বলছি? স্বভাব, বৈশিষ্ট্য বা পেশা বোঝাবে, এটা বোঝাইলে উপপদ তৎপুরুষ সমাস, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। এগুলো কি হবে? উপপদ তৎপুরুষ সমাস হবে। ব্যাস বাক্য কি করে করবা? খুব সহজ কথা, যেহেতু এটা মানে বৈশিষ্ট্য বোঝাচ্ছে, সেটাই লিখে দিবা। পকেট মার মানে কি? পকেট মারে যে। জলস মানে কি? জলে জন্মে যা বা জলে জন্মায় যে। গ্রন্থাকার মানে কি? গ্রন্থ রচনা করে যে। জলচর মানে কি? জলে চরে যে। ছেলে ধরা কি? ছেলে ধরে যে। বর্ণচারা কি? বর্ণ চুরি করে যে। জাদুকর কি? জাদু করে যে। সর্বনাশা কি? সর্বনাশ করে যে। ব্যাস, হয়ে গেল। এই কি দন্তপদ কি উপপদ কি এত কিছু মনে না রাখলেও চলবে, শুধু একটা তিনটা জিনিস মনে রাখবা। স্বভাব, বৈশিষ্ট্য বা পেশা বোঝাবে, এটাই উপপদ তৎপুরুষ সমাস। ব্যাস, ক্লিয়ার। সো আজকে কিন্তু 9 প্রকারের যে তৎপুরুষ সমাস আছে, সেই তৎপুরুষ সমাস কিন্তু আমরা একদম পানি করে ফেলছি, আমি বিশ্বাস করি এটাই। সো কেমন লাগলো ক্লাস, কমেন্টে অবশ্যই জানাবা। আর ওমেগার সোজা বাংলার সাথে থাকবা। শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে বহুব্রী সমাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।